গ্রামের রাস্তার ধারে নির্জন এক বাড়িতে রবি নামে একজন নোবেলিস্ট তার প্যারালাইসিস স্ত্রীকে নিয়ে বসবাস করে। হঠাৎ এক বৃষ্টির রাতে এক সুন্দরী নারী ওই বাড়িতে আশ্রয় নেয়, আর এরপর থেকে ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। কে এই নারী, কি তার উদ্দেশ্য, আর শেষ পর্যন্ত ওই বাড়িতে কি হয় জানলে আপনিও চমকে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া হরর মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ অতিথির কথা। শুরুতে আমাদের একজন ব্যক্তিকে দেখানো হয় যে প্রাণ ভয়ে দৌড়ে পালাচ্ছে। ভয়ঙ্কর কিছু একটা তার পিছু নিয়েছে। দৌড়াতে দৌড়াতে লোকটি রাস্তার ধারে থাকা একটি স্ট্রিট লাইটের নিচে এসে দাঁড়ায়। এর মধ্যে তার কাছে তার পার্টনারের কল আসে। তারা ফোনে কোনো একটা মেয়ের বিষয়ে কথা বলছিল যে ওই মেয়েটিকে তারা ছাড়বে না। ঠিক তখনই হঠাৎ করে আশেপাশে স্ট্রিট লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। লোকটি কোনো কিছু বুঝে ওঠার আগেই অদৃশ্য কোনো একটি শক্তি তার উপর আক্রমণ করে। এরপর আমাদের সাওয়ারি নামে একজন ইউটিউবারকে দেখানো হয়, যে মূলত ইউটিউবে ভৌতিক স্টোরির ভিডিও বানায়। সাওয়ারি মূলত ওই সকল ভিডিও বানানোর কাজের জন্য একটি গ্রামে এসেছে, কারণ এই গ্রামে একটি হন্টিং প্লেস আছে, যেই জায়গার আশেপাশে কেউই যায় না। এমনকি ওই জায়গাটা রাস্তার পাশে হলেও রাতের বেলা সেখান দিয়ে যেতে পর্যন্ত মানুষ ভয় পায়। শুধু তাই নয়, গ্রামের মানুষ সেই জায়গা নিয়ে কথাও বলতে চায় না। সবার জন্য ইচ্ছা করেই বিষয়টা এড়িয়ে চলে। সাওয়ারি সেখানে দুজন বৃদ্ধ লোকের সাথে কথা বলে ওই জায়গা সম্পর্কে জানতে চায়। তারা তাকে বলে বহু বছর আগে ওই জায়গায় একটা মেয়ে আত্মহনন করেছিল, আর এটা করেছিল তার বয়ফ্রেন্ডের ধোঁকা খেয়ে। ওই ঘটনার পর থেকেই জায়গাটা অভিশপ্ত আর হন্টেড হয়ে গেছে, যে জন্য ওই জায়গার স্ট্রিট লাইট পর্যন্ত চলে না। যতবারই ঠিক করা হোক না কেন, চেঞ্জ করা হোক না কেন, লাইট কখনোই চলে না। আর কেউ যদি বাইক বা অন্য গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যায়, তাহলে যে লাইটটা নষ্ট আছে সেটা পার হতেই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে। বাইকের হেডলাইট বন্ধ হয়ে যায়। এরপর সেই লাইট থেকে চতুর্থ লাইটটি পার করতেই বাইকটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন হাজার চেষ্টা করলেও গাড়িটা স্টার্ট করা যায় না। এরপর সেই আত্মাটা তার পিছু করে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। তবে এর থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে প্রথম লাইটের কাছে বাইক থেকে নেমে চতুর্থ লাইট পার হয়ে বাইক স্টার্ট হয়ে যাবে। সাওয়ারি তাদের জিজ্ঞেস করে যে তারা নিজেরা কখনো নিজের চোখে দেখেছে, বা গ্রামের এমন কেউ আছে যার সাথে এই সকল ঘটনা ঘটেছে। বৃদ্ধ তখন বলে যে যাদের সাথে ওই ঘটনা ঘটেছে তারা কেউই আর বেঁচে নেই। কিন্তু সাওয়ারি এই ঘটনা বিশ্বাস করতে পারছিল না। তার মতে এগুলো সবই লোককথা, এমনকি সে ভূত পেতেও বিশ্বাসী না। তো এখান থেকে আবার সিন শিফট হয়। আমাদের রবি বার্মা নামে একজন জনপ্রিয় নোবেলিস্টকে দেখানো হয়, যে তার প্যারালাইসড স্ত্রী সন্ধ্যাকে নিয়ে একটি বিশাল ম্যানশনে থাকে। রবি এখানে পুরো বাড়ির সব কাজ সামলায়। বাড়ির প্রতিটা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এসে সব কিছু করে, সাথে সন্ধ্যার যত্ন। রবি যখন সন্ধ্যাকে খাবার দিতে যায়, তখন দেখা যায় যে সন্ধ্যা তারই লেখা গল্প পড়ছে। সে রবিকে বলে যে এখন আর শুধুমাত্র এই ধরনের ভৌতিক গল্প লিখলে চলবে না, এসব জিনিস অনেক আগে ওল্ড ফ্যাশন হয়ে গেছে। তাকে নতুন জেনারেশনের কথা মাথায় রেখে নতুন ধরনের কিছু লিখতে হবে। রবিও তার কথা একমত, যে জন্য রবি নিচে এসে তার ডেস্কে বসে গল্প লেখা শুরু করে। সে মূলত লিখছিল যে কোনো এক অন্ধকার রাতে, ঝড় বৃষ্টির রাতে একটি মেয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু বৃষ্টির কারণে সে আটকে যায়। সাহায্যের জন্য চারপাশে তাকায়। তখন সেখানে একটি বাড়ি দেখতে পেয়ে সে ওই বাড়ির দরজা গিয়ে নক করে। ঠিক তখনই রবিদের ঘরের দরজায় নক করা হয়। রবি প্রথমে এটাকে নিজের ভুল ভেবে আবার গল্প লেখা শুরু করে। সে লিখছিল বাড়ির ভিতর থেকে কোনো উত্তর আসছিল না, তাই মেয়েটা বারবার নক করতে থাকে। আর ঠিক তখনই আবার বাস্তব দরজায় নক হয়। এইবার রবি দরজা খুলে দেখে সত্যি বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত পুরো ভিজে গেছে। মানে সে যেমনটা লিখছিল বাস্তব তাই ঘটছে। মেয়েটা রবিকে বলে তার নাম মায়া। সে কোনো একটি কাজের জন্য কোথাও যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়, সে যেতে পারেনি। এমনকি মেয়েটি আজকের রাতটা এখানে থাকতে পারবে কিনা তারও অনুমতি চায়। রবিও রাজি হয়ে যায়। এদিকে মেয়েটি ভীষণ সুন্দরী। রবি তার জন্য টাওয়াল আনতে যাচ্ছিল, তখন মায়া তাকে বলে রবি যেন তার জন্য কিছু ড্রেসও নিয়ে আসে, যে জন্য রবি সন্ধ্যার কাছে যায়। তবে সন্ধ্যার কাছে মায়ের বিষয়টি গোপন রেখে মায়াকে অন্যভাবে বলে যে সে একটা গল্প লিখছে, যেখানে কোনো মেয়ে হিরোর বাড়িতে এসেছে। এখন সেই মেয়েটাকে ভালোভাবে জানার জন্য হিরোর কি করা উচিত। সন্ধ্যা তখন তাকে আইডিয়া দেয় সে যেন মেয়েটাকে চা বা কফি অফার করে, তাহলে তার আচরণ দেখে মেয়েটার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। এরপর রবি সন্ধ্যাকে ঘুমিয়ে পড়তে বলে অন্য রুম থেকে সন্ধ্যার একটি শাড়ি এনে মায়াকে দেয়। মায়াও কাপড় চেঞ্জ করে ফিরে আসে। রবি তাকে চা বা কফি অফার করে, কিন্তু মায়া বলে যে এই আবহাওয়াতে ড্রিঙ্কসই ভালো হবে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যে জন্য রবি আবার সন্ধ্যার কাছে যায় এবং বলে যে তার গল্পের মেয়েটা নাকি ড্রিঙ্কস চাইছে। সন্ধ্যা তখন বলে যে এই ধরনের মেয়েদের এত সহজে বোঝা যায় না,
হিরোকে তার সঙ্গে কথা বলতে হবে, তার প্রশংসা করতে হবে, তবেই সে ধীরে ধীরে নিজের সম্পর্কে বলতে শুরু করবে। তো সন্ধ্যার কথা মতো রবি নিচে এসে মায়াকে ড্রিঙ্কস দেয় এবং তার প্রশংসা করতে শুরু করে। সে মায়াকে জিজ্ঞেস করে এত রাতে সে এমন জায়গায় কি করছিল। মায়া তখন তাকে বলে সে আসলে একজন সাইকিক হিলার। সে আত্মাদের দেখতে পায়। কাছে কোনো একটা হন্টেড স্পট আছে, সেখানে থাকা আত্মাদের সঙ্গে যোগাযোগ করে সে জানতে চাচ্ছিল যে ওই আত্মাদের শেষ ইচ্ছাটা কি, মানে এরপর তাদের ইচ্ছা পূরণ করে আত্মাদের তাদের জায়গায় পাঠিয়ে দিবে। কিন্তু রবি এসব কথা বিশ্বাস করতে পারছে না। মায়া তখন রবিকে পুনর্জন্মের একটি বাস্তব ঘটনার কথা বলে, কিন্তু তারপরও রবি পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। কিন্তু মায়া এরপরই একটা আশ্চর্য কথা বলে যে রবির সঙ্গে প্রথম দেখা করার পরও সে রবির সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারবে। এমনকি সে রবির হাত ধরে বলতেও শুরু করে যে রবি একজন খুব ভালো মানুষ, তার স্বভাব ভীষণ নরম, তার চিন্তাভাবনার মধ্যে সবসময় একজন মানুষ থাকে। এমনকি রবি তার স্ত্রীকে নিয়ে থাকে যে খুবই অসুস্থ, আর সেই কারণে এই বাড়িতে সে একাই সবকিছু সামলাচ্ছে। রবি মায়ের মুখে এসব শুনে একটু অবাক হয়ে যায়। এমনকি সন্ধ্যাকে তার একটি পোর্ট্রেটও দেখায়, আর সন্ধ্যার বিষয়ে সে বলে যে প্রেগনেন্সির কিছু জটিলতার কারণে সন্ধ্যার দুটি পায়ে প্যারালাইজ হয়ে গেছে, আর সেই কারণে সে এই বাড়িতে থেকে তার যত্ন নিচ্ছে, কারণ সে সন্ধ্যাকে ভীষণ ভালোবাসে। ঠিক তখনই মায়া তাকে জিজ্ঞেস করে যদি কোনোদিন সন্ধ্যা আবার হাঁটতে পারে তাহলে সে কি করবে। রবি তার ইচ্ছার কথা বলে যে আমি ওর সঙ্গে ডান্স করব। এই জন্য মায়া রবিকে ডান্স করার অফার করে, কিন্তু রবি রাজি হচ্ছিল না। মায়া তাকে বলে যে সে কি ভয় পাচ্ছে যে ডান্স করতে করতে নিজের স্ত্রীকে বলে সে মায়ের প্রতি আকর্ষিত হয়ে যাবে। রবি বলে এমন কিছু নয়, সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে, তাকে কোনোদিনই ছেড়ে দূরে যাবে না। মায়ের কথা তাহলে নাচতে সমস্যা কোথায়? তখনই বোঝা যাবে স্ত্রীর প্রতি আগের ভালোবাসা আগের মতো আছে কিনা, যে জন্য দুজনই ডান্স করতে শুরু করে। মায়াও ধীরে ধীরে রবির আরও বেশি কাছাকাছি আসতে শুরু করে। ঠিক তখনই দরজায় আবার কেউ নক করে। রবিও দরজা খুলতে দেখে ভয় এবং আতঙ্ক নিয়ে সাওয়ারি দাঁড়িয়ে আছে। সাওয়ারি মূলত ওই ভয়ঙ্কর স্পট থেকে দৌড়ে পালিয়ে এসেছে, মানে সে রাস্তার স্ট্রিট লাইটের ওখান থেকে। সাওয়ারি দ্রুত নিজের ফোনটিকে চার্জে লাগিয়ে তার বন্ধুকে কল করার চেষ্টা করে, কিন্তু তার কথাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। মূলত সাওয়ারি যখন স্ট্রিট লাইটটা পার হচ্ছিল তখনই তার বাইকের হেডলাইটটা বন্ধ হয়ে যায়। এরপর সে চতুর্থ লাইটটা পার করতেই বাইকটাও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এসব দেখে সাওয়ারির ভয় পাওয়ার বদলে বরং এক্সাইটেড লাগছিল, কারণ সাওয়ারি তো ভূতে বিশ্বাসী ছিল না। আর সম্ভবত এই ধরনের রহস্য আর ভৌতিক ঘটনাগুলো এক্সপোজ করার জন্যই সে তার ইউটিউব চ্যানেল তৈরি করেছিল। তো এরপর হঠাৎ রাস্তার পাশের জঙ্গল থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে সাওয়ারি খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়, আর সেখানেই সে সাদা শাড়ি পরা এক নারীকে জঙ্গলের পাশে বসে থাকতে দেখে। সাওয়ারি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এত রাতে সে এখানে একা কি করছে। এমনকি এটাও বলে সে চাইলে সাওয়ারি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু ওই নারী ছিল আসলে একটা ভূত। সাওয়ারিও লক্ষ্য করে তার কাছে যে ইএমএফ মিটার ছিল, যেটা দিয়ে প্যারানর্মাল রিডিং চেক করা হয়, সেটা ফুল রিডিং দেখাচ্ছে, মানে সেখানে সত্যিই কোনো অস্বাভাবিক প্যারানর্মাল শক্তি আছে, আর সেটা অন্য কেউ নয়, ওই সাদা শাড়ি পরা মহিলাটা। এগুলো বুঝতে পেরে সাওয়ারি ভয় পেয়ে যায়, যে জন্য বাইক ঠেলতে ঠেলতে সে যেতে শুরু করে। আর কিছুটা আগানোর পর বাইকটা আবার স্টার্ট হয়ে যায়, ঠিক যেমনটা ওই দুই বৃদ্ধ লোক আগে তাকে বলেছিল। এরপরই মূলত সে রবির বাড়িতে পৌঁছেছে। রবিও সাওয়ারিকে বোঝানোর চেষ্টা করে এবং পানি খেতে দেয়। সাওয়ারি তখন লক্ষ্য করে যে পানির বোতলের উপর কিছু একটা লেখা ভেসে উঠছে, আর এখানে মূলত লেখা রয়েছে এখান থেকে পালিয়ে যাও। তবে পরবর্তী মুহূর্তে লেখাটা মিলিয়ে যায়। একই সঙ্গে মায়াও তাকে বলে তার ওই জায়গাটা যাওয়াটা ভুল ছিল। এসব দেখে সাওয়ারি এবার মায়াকেও অস্বাভাবিক মনে করতে শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছিল মায়া হয়তো বা ওই আত্মা হতে পারে। সে রবিকেও বোঝানোর চেষ্টা করে যে ভূত সত্যিই আছে, কিন্তু রবি বলে যে মায়া তো একদমই স্বাভাবিক একজন মেয়ে, আর সে ভূত পেতে বিশ্বাস করে না। সাওয়ারি তাকে বোঝানোর চেষ্টা করে সে আগে এসব মানত না, কিন্তু রাস্তার ওই ভূতের গল্প শোনার পর আর একজন মানুষকে তার শিকার হতে দেখার পর তার বিশ্বাসই বদলে গেছে। এমনকি সে নিজেও নিজের চোখে সেই ভূতকে দেখে এসেছে, আর সেই কারণে সে এখন বিশ্বাস করে ভূত সত্যি আছে। মায়া রবিকে বলে যে ভূত অবশ্যই আছে, কিন্তু রবি যেহেতু কখনো নিজের চোখে দেখেনি বা অনুভব করেনি, এর জন্য সে বিশ্বাস করছে না। রবির কথা এসব আসলে গল্প, তার মতো লেখকেরা এসব গল্প লেখে আর মানুষ সেগুলো বিশ্বাস করে। সাওয়ারি তখন রবিকে বলে যেহেতু সে একজন রাইটার, তাই সেই জন্য তাদের কিছু গল্প শোনায়, যে জন্য রবি তাদের দুজনকে নিজের লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে তার লেখা অসংখ্য বই সাজানো রয়েছে। আর বেশিরভাগ গল্প ছিল কাম, ক্রোধ, মোহ, লোভ বা ঈর্ষা এইসবের উপর ভিত্তি করে। সাওয়ারি সেখানে দুটি অসমাপ্ত বইও দেখতে পায়, মানে এমন দুটি গল্প যেগুলো এখনও শেষ করা হয়নি। রবি বলে ওই দুইটা গল্প সে কিভাবে শেষ করবে সেটা সে এখনও বুঝে উঠতে পারেনি। সাওয়ারি তখন রবিকে ওই দুটি গল্প শোনাতে বলে। মূলত প্রথম গল্পটি ছিল
সোনি নামে একটি মেয়ের, যে পিয়ানো শিখছিল। সোনির মা ছিল খুব কঠোর স্বভাবের। তার মা চাইতো যে কোনো মূল্যে তার মেয়ে যেন অনেক ভালো পিয়ানো বাজাতে পারে। মূলত সামনে একটি বড় অনুষ্ঠান ছিল, যেখানে তাকে পারফর্ম করতে হবে, আর ওই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ধনী ব্যক্তিরাও আসবে। সেখানে সোনিকে সবার সামনে নিখুঁতভাবে পিয়ানো বাজাতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, একটি নির্দিষ্ট নোট সে বারবার মিস করে ফেলছিল। এটা নিয়ে সোনি খুব ভয় পাচ্ছিল, আর এই কারণে তার মাও তার উপর প্রচণ্ড রেগে যেত। এরপর সোনির টিচার তার সাথে কথা বলতে আসে, যে আসলে অনেক খারাপ একজন ব্যক্তি। সোনিকে সে বলে যে নোটটা বারবার সে মিস করছে, ওই নোটটা আসলে এই টিচার ইচ্ছা করে লুকিয়ে রেখেছে, আর এই নোটটা সে তখনই তাকে শিখিয়ে দিবে যখন সোনি তার প্রস্তাবে রাজি হবে। সে মূলত সোনির সাথে ফিজিক্যাল করতে চাচ্ছিল। এমনকি সে সোনিকে এটাও বলেছে, যদি সে রাজি না হয়ে নিজের মাকে গিয়ে বলে, তাহলে সে উল্টো তার মাকে বলবে সোনি তাকে মিথ্যা গল্প শুনিয়েছে, যাতে সোনির এগুলো শিখতে না হয়। আর সে ভালো করেই জানে সোনির মা তার কথা বিশ্বাস করে না। তো এই গল্পটার বাকি অংশ বাকি। এরপর আসে দ্বিতীয় গল্প, যেটা মূলত একজন ধনী বাড়ির মালিকের ছিল। লোকটা প্রচুর ধনী হলেও তার বাড়িতে কাজ করা কর্মচারীদের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করত, সবসময় অপমান করত, সারাক্ষণ কাজ করাতো, এমনকি কোনো সম্মানও দিত না। এই কারণে তার বাড়ির চাকররা একে একে পালিয়ে যেত। যে জন্য সে তার একজন নিজের লোককে বলে যে এবার যেন এমন একজন চাকরকে পাঠানো হয় যে হবে ডেমন বাটলার, মানে এমন একজন চাকর যে শুধু কাজই করবে। এরপরই মূলত সন্ধ্যাবেলা আমরা দেখতে পাই তার বাড়িতে নতুন একজন চাকর এসেছে, আর সে বারবার শুধু কাজের কথা জিজ্ঞেস করে। এত বেশি কাজ করতে চায় বা নতুন কাজ চাচ্ছে যে শেষ পর্যন্ত বাড়ির মালিক নিজেই বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। এটাই ছিল মূলত সেই দুইটি স্টোরি, যেগুলো শেষটা এখন রবি লিখতে পারেনি। তাই গল্প দুটি শুনিয়ে রবি সাওয়ারি এবং মায়াকে জিজ্ঞেস করে তাদের মতে এই গল্পগুলো শেষ কি হওয়া উচিত। সাওয়ারি তখন নিজের মতো কিছু সাজেশন দিতে শুরু করে। রবি বলে, দেখো, গল্পে বাস্তবতা থাকা খুব জরুরি, তবে সেই বাস্তবতার সঙ্গে একটু মজাদার বিষয় থাকতে হবে, তবেই তো ভিউয়াররা গল্প দেখে সত্যিকারের মজা পাবে। মায়া তখন বলে ওঠে, ওই গল্পগুলোর ভেতরে সেই খারাপ মানুষগুলোকে মেরে ফেলা উচিত, কারণ যারা বাচ্চাদের সঙ্গে খারাপ কাজ করে আর মানুষকে দাস বানিয়ে নির্যাতন করে, তাদের শেষ হওয়াটাই ঠিক হবে। রবি মায়াকে জিজ্ঞেস করে তাদেরকে কে মারবে আর মারবেটা কিভাবে। মায়া তখন বলে যে তাদের কোনো ভূতের মাধ্যমে মেরে ফেলা উচিত, আর এই আইডিয়াটা রবির বেশ ইন্টারেস্টিং লাগে। এদিকে সাওয়ারি আগে মায়াকে ভয় পাচ্ছিল, তাই সে নিজের ইএমএফ রিডার দিয়ে আবার চেক করে, কারণ মায়া কোনো আত্মার কথা বলল। সাওয়ারিও দেখতে পায় যে মায়ের আশেপাশে ফুল রিডিং দেখাচ্ছে। এটা দেখে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়। সে রবিকে বাইরে নিয়ে বলে যে মায়া আসলে একটা ভূত, কিন্তু রবি এসবে বিশ্বাস করে না। আর তার ইএমএফ রিডার পুরো বাড়িতেই ফুল রিডিং দেখাচ্ছিল, তাই রবি বলে মিটারটা হয়তো নষ্ট হয়ে গেছে। তখন সাওয়ারি বলে সে আসার সময় বারবার পিছে ফিরে তাকিয়েছিল, রাস্তার ওই ভূতটাই হয়তো বা তার সঙ্গে এখানে চলে এসেছে এবং মায়াকে পোজেস করেছে। কিন্তু রবি এসব মানতেই চাইছিল না। এর মধ্যে মায়া রবির কাছে ওয়াশরুমের কথা জানতে চায়, আর রবি যখন মায়াকে ওয়াশরুম দেখাতে নিয়ে যায়, ঠিক তখনই সাওয়ারি দেখতে পায় আয়নার মধ্যে মায়াকে দেখা যাচ্ছে না। তার মানে সে তো মানুষই নয়। এটা দেখে সাওয়ারি ভয়ে একদম আতঙ্কিত হয়ে পড়ে। সে বারবারই রবিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রবি তার একটা কথাও শুনছে না। এরপর রবি বলছিল সে কোনোদিনও ভূত পেত নিয়ে কোনো গল্প লেখেনি, তার মাথায় এমন কোনো আইডিয়াও আসবে না। মায়া বলে আইডিয়া সে দিবে, রবিকে শুধু তার হাত ধরতে হবে, তাহলে গল্পের ক্লাইম্যাক্স নিজে থেকে তার মাথায় চলে আসবে। এর জন্য রবি সাওয়ারিকে ডাকছিল, কিন্তু সাওয়ারি এতটাই ভয় পেয়েছে সে তো এখন এখান থেকে পালানোর কথা ভাবছে। কিন্তু রবি তাকে বলে যদি গল্পগুলো ভালো হয় তাহলে সে সেগুলোর উপর ভিডিও বানাতে পারবে। আর তখনই সাওয়ারির মাথায় একটা আইডিয়া আসে। সে চিন্তা করে যদি মায়া সত্যি একটা ভূত হয় তাহলে সে মায়াকে রেকর্ড করবে, এতে তার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউ আসবে। আর এর পিছেও একটা কারণ আছে, যেখানে আমাদের দেখানো হয় রবি তার পার্টনারের সাথে একটা ইউটিউব চ্যানেল খুলেছিল। ওই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার পার্টনার তাকে ছেড়ে এমন একজনকে বেছে নিয়েছে যার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই সাওয়ারি মূলত সফল হতে কিছু একটা করতে চেষ্টা করছিল, যে জন্য সাওয়ারি আবার ভিতরে ফিরে আসে এবং নিজের কলার ক্যামেরা অন করে দেয়। এরপর মায়ের হাত ধরে রবি তার 2টা শর্ট স্টোরির ক্লাইম্যাক্স লেখা শুরু করে। প্রথম গল্পে দেখা যায় সোনি সবকিছুতে অতিষ্ঠ হয়ে একসময় আত্মহনন করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ঠিক তখনই কেউ দরজায় নক করে। সোনি দরজা খুলতেই বাইরে একটা গিফট দেখতে পায়। ঠিক তখনই আমরা সেই টিচারকেও দেখতে পাই, যার সঙ্গে দেখা করার জন্য সে প্রস্তুত হয়ে এসেছিল। এদিকে টিচারও ভীষণ খুশি, এবার তার নিজের চাওয়াটা পূরণ হয়ে যাবে। কিন্তু তখনই সোনি পিয়ানো বাজানো শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এবার তার সব নোটই একদম পারফেক্টভাবে আসছিল, যা দেখে টিচার একদম অবাক হয়ে যায়। সে চিন্তা করে সোনি হঠাৎ করে নিখুঁতভাবে বাজানো শিখল কিভাবে, যে জন্য সে বিষয়টি দেখতে এগিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে
পিয়ানোটা নিজে নিজেই বাজছে। আশেপাশের অন্য মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো একা একাই বাজতে শুরু করে। আর ঠিক তখনই একটি বেহালার তার দিয়ে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে মেরে ফেলে। এরপর সোনিকে দেখা যায় সেই গিফট বক্সের ভেতরে সেই পিয়ানোর নোটগুলো খুঁজে পেয়েছিল, যেখানে ওই মিসিং নোটটাও ছিল। যে নোটটা বারবার মিস হচ্ছিল সেটা আসলে তার টিচার তো ইচ্ছা করে লুকিয়ে রেখেছিল। আর ওই নোটটা তৈরি হয়েছিল তার নিজের রক্ত দিয়ে। মানে টিচার ইচ্ছা করে পিয়ানোর ওই নির্দিষ্ট নোটটা বারবার বাদ দিত যাতে সোনি ভুল করে। আর এতে তার মা ভাবতো সোনি ইচ্ছা করেই ঠিকমতো শিখছে না। আসলে পুরো বিষয়টার পেছনে ছিল ওই টিচার, কারণ সে সোনিকে অন্য কিছু করতে বাধ্য করছিল। তো এবার দ্বিতীয় শর্ট স্টোরির কথা বললে, সেখানে আমরা সেই ধনী বাড়ির মালিকটাকে দেখতে পাই, যে তার নতুন চাকরটার কারণে ভীষণভাবে বিরক্ত হয়ে গিয়েছিল। কারণ চাকরটা সবসময় শুধু কাজ চাইতো। এই জন্য শেষ পর্যন্ত বাড়ির মালিক তাকে বলে সে তাকে আর কোনো কাজ দেবে না। এমনকি তাকে যে দিয়ে গেছে ওই লোকটাকেও কল করে, কিন্তু সেই লোক বলে সে তো কাউকে পাঠায়নি। আর ঠিক তখনই ওই চাকরটা বলতে শুরু করে, এই বাড়ির মালিক যেমন ডেমন বাটলার চেয়েছিল সেই জন্য সে এসেছে। সে আগের বাড়ির মালিকের কাটা মাথাটাও দেখায় যে ওই ব্যক্তি তাকে কাজ দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আর সেও যেহেতু তাকে কাজ দিতে অস্বীকার করছে, তাই তাকেও সে মেরে ফেলে। এর মাধ্যমে গল্পগুলো শেষ হয়ে যায়। সাওয়ারি তখন বলতে শুরু করে, শুধু হাত ধরে রবি গল্পের শেষ পেয়ে গেল, মানে মায়া কোনো সাধারণ মেয়ে হবে না, সে নিশ্চয় একটা ভূত। আর তখনই হঠাৎ পুরো বাড়ির লাইট চলে যায়। মায়াকেও দেখা যায় নিজের জায়গা থেকে একদম অদৃশ্য হয়ে গেছে। অদ্ভুত সব ঘটনা করতে শুরু করে। রবি আর সাওয়ারি দুজনেই মায়াকে খুঁজছে। আশেপাশের জিনিসপত্র নিজে থেকে এদিক ওদিক পড়ে যেতে শুরু করে। আর এরপরই তারা মায়াকে খুঁজে পায়। কিন্তু এবার মায়ের চোখ দুটো সাদা হয়ে গিয়েছে, মানে একবারে পজেসড অবস্থায়। দেখা মাত্রই সাওয়ারি বলে রাস্তার সেই মেয়েটার ভূতই মায়াকে পজেস করেছে। আর এখন তাদের সেই আত্মার শেষ ইচ্ছা জানতে হবে, তাহলে তাকে মুক্তি দেয়া যাবে। আর এতে করে মায়াও ফ্রি হয়ে যাবে। তখন রবি বলছিল সে ভূতে বিশ্বাস করে না, কিন্তু এরপর সে মায়ের ভেতরে আত্মাকে জিজ্ঞেস করে তার শেষ ইচ্ছাটা কি। সে বলে সে বিয়ে না করে মারা গিয়েছিল, তাই সে গহনা পরে বধূ সাজতে চায়, একবার বিয়ের মতো করে অনুভব করতে চায়। যে জন্য রবি তার নিজের স্ত্রীর গহনাগুলো এনে দেয়। আর মায়া যখন ওই গহনাগুলো পরে নিজেকে আয়নায় দেখে, হঠাৎ করে চিৎকার করে ওঠে, কারণ তার কথা এটা তো আমি নই। রবি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে অন্য মানুষের শরীরে প্রবেশ করেছে, শরীরটা মায়ার। ঠিক তখনই পজেসড অবস্থায় মায়া একটি ছুরি দিয়ে নিজেকে শেষ করে দেয়। এই ঘটনা দেখে রবি আর সাওয়ারি দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। সাওয়ারি তো সেখান থেকে চলে যেতেই চাচ্ছিল, কিন্তু রবি বলে এখন তারা দুজনেই এই ঘটনার সাথে জড়িয়ে গেছে, তাই পালিয়ে কোনো লাভ নেই, কিছু একটা করতেই হবে। সাওয়ারি চিন্তা করে যে হয়তো তার ক্যামেরার মধ্যে সবকিছু রেকর্ড হয়েছে, এটাই তাদের প্রমাণ যে তারা এই কাজটি করেনি। কিন্তু চেক করে দেখা যায় সেখানেও এই বিষয়গুলো রেকর্ড হয়নি। তারা দুজন কিছু ভাবার আগেই উপর থেকে সন্ধ্যা বেল বাজিয়ে রবিকে ডাকতে শুরু করে। আর ঠিক তখনই মেইন ডোরে একজন পুলিশ অফিসার নক করে, মানে বিপদের উপর আরেক বিপদ এসে হাজির। তবে রবি দরজা খোলার আগে সন্ধ্যার কাছে যায়। সন্ধ্যা মূলত জানতে চাচ্ছিল যে নিচে চিৎকার করলো কে, আর আগে যা যা হয়েছে সেগুলো ভেবে সে খুব ভয় পেয়ে গেছে। রবি তখন তাকে পুরো ঘটনার কথা খুলে বলে। সন্ধ্যা তখন বলে তারা সবসময় ভালোভাবে থাকার চেষ্টা করে, কিন্তু তারপরও কেন যেন সবকিছু ভুল হয়ে যায়। সে রবিকে ছাড়া বাঁচতে পারবে না। রবিও তাকে আশ্বাস দেয় সে কখনই তাকে ছেড়ে যাবে না। এরপর রবি নিচে আসে আর সাওয়ারিকে সঙ্গে নিয়ে মায়ের বডিটি লুকিয়ে ফেলে। মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে। এরপর দরজা খুলতেই ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার প্রকাশ প্রবেশ করে। সে ভেতরে এসে বলে যে সে অন্য কোথাও যাচ্ছিল, পথেই তার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই তার অ্যাসিস্ট্যান্ট না আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে চায়। তো এরপর কথায় কথায় সে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল, রবির সঙ্গে কথাও বলছিল। আসলে বাড়িটা 100 বছরের বেশি পুরনো, আর এটা রবির দাদা রেখে গিয়েছিল। এদিকে রবি আর সাওয়ারি মায়ের বডিটা সোফার নিচে লুকিয়ে রেখেছিল। প্রকাশও ঠিক সেই সোফার উপরই বসে আছে, এমনকি সে বডিটা দেখতেও পাচ্ছিল। এটা বুঝতে পেরে রবিও তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই প্রকাশে একটা কল আসে। সে সেখান থেকে উঠে চলে যায়। রবি আর সাওয়ারি আবার ওই বডিটি লুকানোর প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে প্রকাশ আবার ফিরে আসে, আর এবার সে টেবিলের উপরে থাকা ওই ছুরিটিও দেখে ফেলে, যেটা দিয়ে মায়া নিজেকে স্ট্র্যাপ করেছিল, আর সেই বডিটাও দেখে ফেলে। রবি আর সাওয়ারি অনেক বোঝানোর চেষ্টা করলেও প্রকাশ কোনো কিছুতে মানতে চাচ্ছিল না, বরং পুরো বিষয়টা চেপে যাওয়ার জন্য উল্টো সে তাদের কাছে টাকার দাবি করে। রবিও তখন সঙ্গে সঙ্গে তাকে 25 লক্ষ টাকা দিয়ে দেয়। এমনকি 3 জন মিলে মায়ের বডিটা বাইরে নিয়ে পুঁতে ফেলতে শুরু করে। ঠিক তখনই সন্ধ্যা আবার বেল বাজিয়ে রবিকে ডাকলে রবি যখন সন্ধ্যার কাছে চলে যায়, তখনই মায়া উঠে দাঁড়ায়। এটা দেখা মাত্র সাওয়ারি তো একদম ভয়ে জমে গেছে। আসলে মায়া তখনও বেঁচে ছিল, আর এখানেই সামনে আসে আসল সত্যিটা। মায়া আসলে প্রকাশের গার্লফ্রেন্ড, আর তারা দুজন ছিল আসলে ফ্রড। তারা এভাবে মানুষকে ঠকিয়ে টাকা লুটত।
তারা মূলত ওই জায়গাতেই ছিল যেখানে সাওয়ারি গ্রামের লোকেদের কাছ থেকে রাস্তার ওই ভূতের গল্পটি শুনছিল। যদিও সাওয়ারি তখন তাদের দেখতে পায়নি, কিন্তু মায়া সাওয়ারিকে তখন দেখে ফেলেছিল। আর সেই কারণে তারা রবির সঙ্গে এই পুরো প্ল্যানটা সফলভাবে করতে পেরেছিল। কারণ যদি সাওয়ারি আগে থেকে মায়াকে দেখে ফেলতো, তাহলে হয়তো রবির সঙ্গে এমন কিছু কখনোই ঘটতো না। মূলত এখানে আমাদের এটাও দেখানো হয়, চা খাওয়ার সময় প্রকাশ দুজন মানুষের কথা শুনেছিল। তারা ফিসফিস করে বলছিল, একটু দূরে সন্ধ্যা নিবাস নামে একটি বাড়ি আছে, যেখানে শুধুমাত্র স্বামী স্ত্রী থাকে, আর স্বামী একাই নিজের অসুস্থ স্ত্রীর সেবা করে। মানে তারা আসলে রবি আর সন্ধ্যার কথাই বলছিল। আর সেই বাড়িতে প্রচুর টাকা পয়সা আছে, যেগুলো সহজেই লুট করা সম্ভব। এই কথাগুলো শোনার পরই প্রকাশ মায়াকে পুরো বিষয়টি জানায়। আর তারপর তারা দুজন মিলে রবিকে লুট করার প্ল্যানটি বানিয়েছিল। কিন্তু সেই প্ল্যানের মাঝখানে সাওয়ারি সেখানে এসে পড়ে, আর এ কারণে তাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল। আসলে এরপর যা যা ঘটেছিল সব কিছুই তাদের সাজানো প্ল্যান। মানে মায়া আগেই রবির বাড়িতে পৌঁছে যাবে, যাতে সাওয়ারি সেখানে আগে না পৌঁছাতে পারে। মানে পুরো পরিকল্পনা করেই তারা সব কিছু করেছে। এমনকি মায়ের প্রজেস হওয়াটা একটা নাটক ছিল। তো এরপর প্রকাশ বলছিল যে তারা তো 25 লক্ষ টাকা পেয়ে গেছে, এখন তো তারা চলে যেতে পারে। কিন্তু মায়ের কথা, তারা যদি রবি আর তার স্ত্রীকে মেরে ফেলে, তাহলে এই বাড়ির সব কিছু তাদের হয়ে যাবে। আবার এই সম্পত্তির মূল্য কোটি টাকার বেশি। এতে করে তাদের পুরো জীবন সেট হয়ে যাবে, আর কখনো এই ধরনের কাজ করতে হবে না। এই কারণে তারা আবার বাড়ির ভিতরে যায়। এদিকে আমরাও দেখতে পাই রবি সন্ধ্যাকে বোঝাচ্ছে সে যেন এই বিষয় নিয়ে চিন্তা না করে, কারণ রবি তো টাকা দিয়ে পুরো ব্যাপারটা মিটিয়ে নিয়েছে। এখন সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তো এদিকে মায়া আর প্রকাশ লকার রুমের তালা খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে লকার খুলছিল না। তখনই রবি এসে পড়লে সঙ্গে সঙ্গে প্রকাশ রবিকে ধরে ফেলে। মায়া রবির মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে তাকে সেন্সলেস করে দেয়। এরপর আমাদের কয়েক ঘন্টা আগের একটি ঘটনা দেখানো হয়। যখন প্রকাশ আর মায়া সেই চায়ের দোকানে থেমেছিল, সেখানে এক পাগল লোক বসেছিল, আজে বাজে কথা বলছিল। সেই লোকটা বলছিল একটু দূরে সন্তানিবাস। সে মূলত সন্তানিবাস বাড়ির বিষয়ে বলছিল যে রবি সেখানে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকে, সেখানে লুট করলে টাকাগুলো তারা ভাগ করে নিতে পারবে। কিন্তু চায়ের দোকানদার নিজে সবকিছু একা লুট করার প্ল্যান করছিল। তো প্রকাশ আর মায়া তখন রবিকে বেঁধে ফেলেছে। প্রকাশ তার পকেট থেকে লকারের চাবি খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। রবি তখন বলে যে তারা খুব ভুল কাজ করছে, কারণ সে তো তাদের সাহায্যই করেছিল। একই কথা সাওয়ারিকেও বলে, কিন্তু বেচারা সাওয়ারিকে তারা ভয় দেখে চুপ করে রেখেছিল। সাওয়ারি তাদের অনুরোধ করছিল তারা যেন রবিকে ছেড়ে দেয়, কিন্তু তারা কোনো কথাই শুনছে না। মায়া তখন রবিকে হুমকি দেয়, যদি সে চাবি না দেয় তাহলে তারা তার স্ত্রীকে মেরে ফেলবে। এটা শুনে ভয়ে রবি চাবি দিতে রাজি হয়। সে নিজের পকেট থেকে চাবিটা বের করে দেয়। এতে করে প্রকাশও বেশ অবাক হয়, কারণ এত খুঁজেও সে চাবিটা পায়নি, অথচ রবি মুহূর্তের মধ্যেই চাবিটা বের করে দিল। যাই হোক, চাবি পেয়ে প্রকাশ আর মায়ের লকার রুমে যায়, যেখানে অসংখ্য লকার রয়েছে, কিন্তু কোনো লকারের মধ্যে কোনো টাকা নেই, শুধু কাগজের টুকরো। আবার কিছু লকারে অদ্ভুত কিছু জিনিস রাখা, যেমন কোনোটার মধ্যে লকেট, কোনোটার মধ্যে সিগার। আর সব থেকে শকিং ব্যাপারটা ছিল অন্য জায়গায়। এই সব জিনিস রবির গল্পের মধ্যেও ছিল। প্রতিটা লকারের উপর একটা করে নম্বর লেখা, ঠিক একই নাম্বার তার বইগুলোর উপরও লেখা রয়েছে। এগুলো দেখে প্রকাশ আর মায়ের দুজনেই ভীষণ চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, যে জন্য তারা রাগ করে রবির স্ত্রীকে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই মায়া লক্ষ্য করে যে বেলটা বাজিয়ে সন্ধ্যা রবিকে ডাকতো, সে বেলের তারটাই কাটা, মানে এটা আগে থেকে ছিঁড়ে আছে। আর এরপর মায়া যখন সন্ধ্যার রুমে যায়, সব থেকে বড় ঝটকাটা তখনই তাদের লাগে, কারণ সেখানে শুধুমাত্র সন্ধ্যার কঙ্কাল পড়ে আছে, মানে সে অনেক আগেই মারা গেছে। এটা দেখা মাত্রই তারা ভয় পেয়ে যায়। মায়াও তখন পুরো বিষয়টি বুঝতে পারে। রবির বইগুলোর উপর যে নম্বর লেখা আছে, সেই একই নাম্বার আলাদা আলাদা লকারের উপরও লেখা, মানে প্রতিটা বই একটি নির্দিষ্ট লকারের সাথে কানেক্টেড। আর সেই লকারগুলোর ভেতরে রাখা আছে ঠিক সেই সব জিনিস যেগুলো ওই গল্পের চরিত্রদের সঙ্গে জড়িত ছিল। তার মানে রবি কোনো গল্প তার কল্পনা থেকে লেখে না। যারা এই প্রাসাদে আসে তাদেরকে মেরে ফেলে তাদের জীবন থেকে ওই গল্পগুলো তৈরি করে। এদিকে রবিও বুঝে গেছে তারা সব কিছু জেনে ফেলেছে। আবার এর মধ্যে সাওয়ারি রবিকে বেঁধে রাখা দড়িও খুলে দিয়েছে, যেন সে এখান থেকে পালিয়ে যেতে পারে, না হলে তো প্রকাশ আর মায়া তাকে মেরে ফেলবে। তো এরপর রবি আর সাওয়ারি একসঙ্গে মায়া আর প্রকাশকে খুঁজতে শুরু করে। আর তখনই পুরো বাড়িটি একদম অন্ধকার হয়ে যায়। সেই সুযোগে মায়া আর প্রকাশও লুকিয়ে পড়ে। রবি তখন অন্যদিকে তাদেরকে খুঁজছিল, কিন্তু এর মধ্যে প্রকাশ আর মায়া সাওয়ারিকে খুঁজে পেয়ে রবির বিষয়টি বলে দেয়। এরপর রবিকেও দেখা যায় একটি কুড়াল নিয়ে তাদের পেছনে ধাওয়া করছে। এটা দেখে তারা দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। আমরাও দেখতে পাই প্রকাশ, সাওয়ারি আর মায়া একটা ঘরের মধ্যে আটকা পড়েছে, যেখানে মায়া হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সাওয়ারি এবং প্রকাশ তখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সেই চায়ের দোকানদার মাতাল অবস্থায় সেখানে চলে আসে।
মানে সে রবিকে লুট করার উদ্দেশ্যে এসেছে। এদিকে সবাই দৌড়ে একটি স্টোর রুমের মধ্যে চলে যায়, যেখানে বহু বছরের পুরনো জিনিসপত্র রাখা। আর সেই জিনিসপত্রের মধ্যে একটি ছবি দেখা যায়, যেটা ছিল মূলত রাজা রবিবর্ধন বীরবর্মার, যার জন্ম হয়েছিল 1732 সালে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, সেই ছবির মানুষটা আর কেউ নয়, রবি নিজে। সেখানে তার জন্ম তারিখও লেখা রয়েছে, কিন্তু মৃত্যুর তারিখ লেখা নেই, মানে তার কখনো মৃত্যু হয়নি। এবার তারা বুঝতে পারে যে রবি আসলে একটা ভূত, যে 1700 সাল থেকেই এই প্রাসাদে বসবাস করছে। এই প্রাসাদটা মূলত তারই। এদিকে সাওয়ারিও বোঝা যায় যে এতক্ষণ যে হন্টিং, অদ্ভুত সব ঘটনা আর ভয়ঙ্কর কর্মকাণ্ড হচ্ছিল, সেগুলোর পেছনে আসলে মায়া নয়, রবি নিজেই ছিল। আর তার ইএমএফ মিটারটা সঠিক রিডিংয়ে দেখাচ্ছিল। শুধু পার্থক্য ছিল, ভূতটা মায়া নয়, রবি ছিল। এই কারণে রবি যখন আশেপাশে থাকতো তখন ইএমএফ রিডিং 100% দেখাতো, কিন্তু সাওয়ারি মনে করছিল মিটারটাই নষ্ট। তো সবকিছু বোঝার পর তারা রবির হাত থেকে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই রবি ও চায়ের দোকানদারকে পেয়ে মেরে ফেলে। এরপর সবাই যখন নিচে আসে, যে বাড়িটা এতক্ষণ পর্যন্ত সুন্দর প্রাসাদের মতো দেখাচ্ছিল, হঠাৎ করে সেটা ভয়ঙ্কর আর অন্ধকার হয়ে যায়। আর ঠিক তখনই রবি তাদের সামনে এসে দাঁড়ায়। তারা যতবারই পালানোর চেষ্টা করছিল, ঘুরে ফিরে বারবার রবির সামনে এসে পড়ছিল। রবি তখন বলে, এতক্ষণ তারা শুধু তার লেখা গল্পগুলো শুনেছে, কিন্তু এবার সে তাদের নিজের গল্পটা শোনাবে। আর এখানেই মূলত এই সিরিজের আসল রহস্যটা উন্মোচন হয়। আমাদেরকে রবির অতীত দেখানো হয়। আসলে বহু বছর আগে রবি একটা রাজ্যের রাজা ছিল, যেটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তার একটি ছোট ভাইও ছিল, যে তাকে ভীষণ হিংসা করত এবং ঘৃণা করত, কারণ ওই সময় সে নিজেই রাজ্যটা দখল করতে চেয়েছিল। কিন্তু বড় ছেলে হওয়ার কারণে রবিকে রাজা বানানো হয়েছিল। আর রবি একজন ভালো রাজাও ছিল। এর মধ্যে একদিন রবির মন্ত্রী তাকে এক পশ্চিমা দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে রবির কাছে একটা ব্যবসার প্রস্তাবও দেয়, আর একই সঙ্গে পাশের রাজ্যের রাজা ইন্দ্রজিৎকে হত্যা করতে সাহায্য করার অফার দেয়। উপহার হিসেবে সে রবির সামনে এক বিদেশি সুন্দরী নারীকেও হাজির করা হয়। তো রবিও সবকিছু বুঝতে পেরে প্রথমে চালাকি করে ইন্দ্রজিৎকে মারার জন্য রাজি হয়েছিল। এতে কারো আপত্তিও ছিল না, কিন্তু তার দাসী সন্ধ্যা এটা একদমই মেনে নিতে পারেনি। সন্ধ্যা একজন দাসী হওয়া সত্ত্বেও সে নির্ভয়ে রবিকে প্রশ্ন করে এবং তার ভুলটা বুঝিয়ে দেয়। আর এরপরে রবি ইন্দ্রজিৎকে আমন্ত্রণ জানায়। সেখানে মন্ত্রী আর অ্যাম্বাসেডারের প্ল্যান ছিল তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হবে, কিন্তু রবি তো একজন ভালো মানুষ ছিল, তাই সে উল্টো সে অ্যাম্বাসেডরকে মেরে ফেলে। ওই বিদেশি মেয়েটাকেও তার দেশে ফিরিয়ে দেয় আর নিজের মন্ত্রীকে রাজ্য থেকে বের করে দেয়। আর এই পুরো জিনিসটা হয়েছিল সন্ধ্যার কারণে। রবিও বুঝে গিয়েছিল রানী হওয়ার জন্য যেসব গুণ দরকার সন্ধ্যার মধ্যে আছে, তাই সে সন্ধ্যাকে বিয়ের প্রস্তাব দেয়। তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে, এমনকি সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি করে। কিন্তু রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তির মেয়ে যে রবিকে ভালোবাসত, সে এই বিষয়টি মেনে নিতে পারেনি। সে সন্ধ্যাকে ঘৃণা করতে শুরু করে। তার বাবাও তখন রবির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা পরিকল্পনা করে। আর একসময় রবির যে শত্রুরা ছিল সবাই একজোট হয়। তার ভাই, মন্ত্রী, ইন্দ্রজিৎ, ওই মেয়ের বাবা, সেই মেয়ে নিজে, এমনকি রবির কিছু বিশ্বস্ত লোকও তাকে মারতে আসে। তাদের প্ল্যান ছিল রবিকে মেরে প্রজাদের কাছে লুটপাটের গল্প বানিয়ে বলা হবে। আর শেষ পর্যন্ত তারা রবিকে মেরেও ফেলে। মৃত্যুর আগ পর্যন্ত রবি তাদেরকে অনুরোধ করছিল তারা যেন সন্ধ্যা আর গ্রামবাসীদের ছেড়ে দেয়। কিন্তু সেই মেয়েটা যে রবিকে ভালোবাসত আর সন্ধ্যাকে হিংসা করত, সে সন্ধ্যাকেও মেরে ফেলে। এই জন্যই মূলত রবি মারা গেলেও তার ভেতরের প্রতিশোধের আগুনটা তখনও নিভে যায়নি। সেই প্রতিশোধের আগুনেই সে এক ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়। আর এরপরই সে একে একে সবাইকে মেরে ফেলে। তখন থেকেই মূলত সেই প্রাসাদে বাস করছে। তো সিন চলে আসে প্রেজেন্টে। রবি সবাইকে বলে, কাম, মোহ, মদ, লোভ, ক্রোধ আর হিংসার মতো জিনিসই মানুষকে পাপ করতে বাধ্য করে। মানুষকে শেষ করতে 1 মিনিটও লাগে না, কিন্তু তারপরও মানুষ নিজেদেরকে থামাতে পারে না। রবি সবকিছু বলার পর 3 জনকে ছেড়ে দেয়, তারা যেন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর প্রকাশ আর মায়ের মনে পড়ে তারা তো 25 লাখ টাকার ব্যাগটি বাড়িতে ফেলে এসেছে, তাই তারা আবার সেটা আনতে ফিরে যেতে চায়। সাওরি তখন তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা উল্টো তাকে অপমান করে আবার বাইরের দিকে যেতে শুরু করে। সাওরিও কোনো লোভ না করে সেখান থেকে চলে যায়, কারণ যাওয়ার আগে রবি তাকে বলেছিল সে যেন নিজের স্বপ্নের জন্য কাজ করে যায়, কখনো থেমে না থাকে, তাহলে একদিন না একদিন সে অবশ্যই সফল হবে। তো এরপর প্রকাশ আর মায়া ওই বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে ব্যাগের ভেতরে কোনো টাকাই নেই। এতে করে তারা বুঝতে পারে এটা রবির একটা চাল ছিল, কারণ তারা যদি আবার লোভে না পড়তো তাহলে হয়তোবা তারা বেঁচে যেতে পারত। মানে এবার হাজার হাজার মানুষের মতো প্রকাশ আর মায়ের গল্পটাও সেই প্রাসাদের আরেকটা গল্প হয়ে যেতে যাচ্ছে। এরপর রবি তাদের দুজনকে প্রাসাদের ভিতরে নিয়ে যায়। রবির কথা তারা এক মুহূর্তের জন্য নিজেদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর এই পৃথিবীর দরকার সাওয়ারের মতো ভালো মানুষ,
তাদের মতো লোভী মানুষ নয়। রবির কথা সেদিন ঈশ্বর তাকে তার প্রজাদের জন্য রেখে গিয়েছিল, আর তখন থেকে সে খারাপ মানুষদের শেষ করে আসছে। আর এখন ওই পাপী মানুষদের সংখ্যা দিন দিন বাড়ছেই, তাই সে একে একে তাদের সবাইকে শেষ করছে। রবি তাদেরকে একটি আয়নার সামনে নিয়ে যায়, যে আয়নার ভেতর হাজার হাজার আত্মা বন্দী ছিল। সেখানে ধর্ষক, পাপী, প্রতারক আর খুনিদের আত্মা ছিল, যাদের সবাইকে রবি শেষ করেছে। আর তাদের ওই আত্মাগুলো ওই আয়নার ভিতর চিরদিনের জন্য বন্দী হয়ে আছে। রবি প্রকাশ আর মায়েরও একই অবস্থা করে, আর অন্যদের মতোই তাদের জিনিসপত্রগুলো একটি লকারের মধ্যে রেখে দেয়। শুধু তাই নয়, রবি এই বইগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠানোর প্রস্তুতি নেয়, কারণ তার কথা এই গল্পগুলো শুধুমাত্র এই প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মানুষের পুরো পৃথিবীতে এমন খারাপ মানুষদেরকে শেষ করার পরিকল্পনা করছে, কারণ একবার যদি এই বইগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, তাহলে এর প্রভাবও তাদের পর্যন্ত পৌঁছে যাবে। অথবা এমন হতে পারে এই গল্পগুলো শুনে লোভে পড়ে তারা এখানে আসবে। তো এরপর আমাদের সাওয়ারিকে দেখানো হয় কোনো এক ব্যক্তি তাকে লিফট দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। এখন সে সত্যিই ভূতে বিশ্বাস করতে শুরু করেছে। অন্যদিকে রবিকেও দেখা যায়। রবি বলছিল এটাই শেষ নয়, এটা শুরু মাত্র। আর ঠিক এখানেই মূলত সিরিজের শেষটি হয়। তো পুরো গল্পের মধ্যে আপনাদের মনে বেশ কিছু জায়গায় প্রশ্ন থাকতে পারে যে ওই স্ট্রিট লাইটের ভূতটা আসলে কে। আমার যতটুকু মনে হয় যে ওই ভূতটা অন্য কেউ নয়, আসলে রবি ছিল। কারণ প্রথমে আমরা যে ঘটনাটা দেখেছিলাম যে এক ব্যক্তি সেখানে ভয় পেয়েছিল, সে কিন্তু কোনো একটা মেয়ের ক্ষতি করতে চাইছিল। এতে করে স্পষ্টই বোঝা যায় ওই জায়গায় যে ভৌতিক বিষয়টা, এটা রবিরই মাস্টার প্ল্যান, যাতে সেখান থেকে ভয় পেয়ে তারা রবির প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়। আর এরপর রবি ওই আত্মাকে বন্দি করে তাদের উপর গল্প লিখতে পারে। আর এবার যদি আসে যে প্রকাশ এবং মায়ের কথা, তারাও যেখানে এসেছিল সেটাও কিন্তু কোনো এক পাগলের মুখে গল্প শুনে। এমনও হতে পারে সেটা রবিরই প্ল্যান ছিল। তবে রবি কিন্তু শেষবারের জন্য তাদের একটা সুযোগ দিয়েছিল, কিন্তু তারা প্রচণ্ড লোভী হওয়ার কারণে তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। তো সর্বোপরি সিরিজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।